ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় কি চলছে এনবিআরে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর সেজন্য স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আলী আহমেদ এবং আছেন কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার AM মাসুম। আপনাদের তিনজনকেই স্বাগত। কি চলছে এনবিআরে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শুরুতেই যেতে চাই জনাব আলী আহমেদ, আপনার কাছে। আপনি এনবিআরে দীর্ঘদিন কাজ করেছেন, আপনার সহকর্মীরাই এখন আসলে আন্দোলন করছে এবং সেটি এক ধরনের অচল অবস্থার মধ্যে। কেন আসলে? আর এনবিআর নিয়ে কথা হচ্ছিল বিভিন্নভাবে। একটা সময় আমি যখন চাকরি থেকে বেরিয়ে আসার পরেও তখন মোহিত সাহেব ছিলেন অর্থমন্ত্রী, আমাকে নিয়ে একটা কমিটি করেছিল, চেয়ার করেছিলাম আমি এনবিআর এবং মিলিয়ে FBCCI and এনবিআর। তো আমরা একটা সম্মিলিতভাবে একটা রিপোর্ট দিতে পেরেছিলাম, কিন্তু ব্যবসায়ীদের মধ্যে দুই একজন অতি ক্ষমতাধর আছে, তো শেষ পর্যন্ত সেটা বাস্তবায়ন করা হয়নি। তারপর তো ওই সরকারও চলে গেল, আর হলো না। কি দিয়েছিলেন আপনারা সেই রিপোর্টে? একটা প্রথম সমস্যাটা শুরু হয়েছিল ভ্যাট কিভাবে আদায় হবে, কয়টা রেট থাকবে, আদায়ের পদ্ধতি কী হবে ইত্যাদি। পরবর্তী আমলে তখনও আমাকে বলেছিল তখনকার যারা গভর্নর ছিলেন ইত্যাদি, ফাইন্যান্স সেক্রেটারি, যে পলিসি এবং আলাদা করা যায় কিনা। তো আমরা বলছিলাম পলিসি এবং ইমপ্লিমেন্টেশন এনবিআরে আসলেই আলাদা। কারণ হচ্ছে আমি এনবিআরে BCS পরীক্ষা দিয়ে শুরু করেছি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বা তখন কালেক্টর বলতো। অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে উঠতে উঠতে সেকেন্ড সেক্রেটারিগিরি করেছি, ফার্স্ট সেক্রেটারি করেছি, মেম্বারগিরিও করেছি। কিন্তু যখন এনবিআরে যাই তখন মেম্বারগিরি করার সময় আর তার ইমপ্লিমেন্টেশনের কোনো হাত থাকে না, পলিসিই তারা করে দেয় এবং তাকে সহায়তা করার জন্য থাকে সেকেন্ড সেক্রেটারি অ্যান্ড ফার্স্ট সেক্রেটারি। এটা ইনকাম ট্যাক্সে যেমন, কাস্টমসে, ভ্যাটে একই রকম নিয়ম। সুতরাং পলিসির সাথে তারা জড়িত থাকে না। তবুও যদি পলিসি আলাদা করতে চায় করা হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের রিচের মধ্যে থাকতে হবে। কিন্তু একটি প্রশ্ন এখানে আছে, সেটি হচ্ছে আপনারা সদস্য হিসেবে যারা কাজ করেন সেটি পলিসিতে করুন অথবা ইমপ্লিমেন্টেশনে করুন, সদস্য থাকে না। আচ্ছা, পলিসিতে যখন করেন, কিন্তু চেয়ারম্যান যিনি থাকছেন তিনি তো আপনারও চেয়ারম্যান, ইমপ্লিমেন্টেশন যারা করছেন তাদেরও চেয়ারম্যান। তাহলে সেখানে এই পিরামিড স্ট্রাকচারের একেবারে টপ লেভেলে গিয়ে কি স্বার্থের দ্বন্দ্ব বা সংঘাত তৈরি হতে পারে? এটা যখন এটা প্রথম কাস্টমস অ্যাক্ট হয় কিংবা ভ্যাটের তো পরে হয়েছে, তার আগে ছিল, তখন আগে বলা ছিল যে বোর্ড উড বি অ্যাডমিনিস্ট্রেড বাই এ বোর্ড, আর কি, বোর্ড কম্প্রাইজিং মেম্বার্স, ওয়ান অফ হুম, তখন ইংরেজিতে লেখা ছিল, ওয়ান অফ হুম উড বি ইটস চেয়ারম্যান। এদের মধ্যে একজন চেয়ারম্যান হবে, তার মানে মেম্বার্স এন্ড চেয়ারম্যান সবই এর মধ্যে একজনকে চেয়ারম্যান করা হবে, অ্যান্ড দ্যাট মাইট রোটেট অলসো। এইরকম চলে অনেক দেশেই। তো এইটা আমাদের একজন চেয়ারম্যানের সময় যখন তাকে বলা হলো যে একজন মেম্বারের বললে চেয়ারম্যান হবে, তখন উনি আবার CSP বলেন, ওনাদের তো ক্ষমতা অনেক বেশি ছিল, অল্প দিনের মধ্যে ওইটা পরিবর্তন হয়ে বলছে সো এ সেক্রেটারি টু দি গভর্নমেন্ট উড বি ইটস চেয়ারম্যান। এইটা অ্যামেন্ড করে দিলেন, তারপর থেকে সেক্রেটারি হচ্ছে। এখন সেক্রেটারিদের মধ্যে অত্যন্ত ব্রিলিয়ান্ট লোক আছে, আবার খুব বেশি ব্রিলিয়ান্ট লোক না, আমরা এর চেয়ার নিচে বলতে চাই না, এরকম লোকও আছে। এখন অনেক সময় এখানে পদায়ন যখন করা হয় তখন বিভিন্ন ব্যক্তির, গোষ্ঠীর, গ্রুপের অনেক স্বার্থ কাজ করে পদায়নে, যার ফলে ব্রিটেন কিন্তু সরকারের হাত থেকে একদম সরিয়ে নিয়েছে, বলছে নন মিনিস্টারিয়াল ডিপার্টমেন্ট, কিন্তু ওদের এটা, ওখানে কোনো মিনিস্টারি নাই। দি হেড অফ দি এনবিআর, ওদের এনবিআর তো বলে না HRM, হার ম্যাজেস্টি, এখন তো হিজ ম্যাজেস্টিজ রেভিনিউ অ্যান্ড কাস্টমস, ওখানে ডাইরেক্ট ক্যাবিনেটে যাবে ওইখানের যে চিফ, হি ইজ এ সিনিয়র সেক্রেটারি টাইপ। তো যাই হোক, এইটা করা হলো, তারপর থেকে সচিবরা চলেছিল। সচিবরা এখন এই মুহূর্তে যে আন্দোলনটা চলছে সেটিকে আপনি কি সমর্থন করেন কিনা? না, আন্দোলনটা কেন চলছে সেটা তো বুঝতে হবে। দেখা গেল সচিবের অনেক কিছুতেই ওদের সাথে মিল হচ্ছে না। এটা কিন্তু কাস্টমস এবং ট্যাক্সেশন দুই পক্ষ মিলে, এবং এই সচিব সাহেব কিন্তু ট্যাক্সেশন সার্ভিসের ছিলেন অরিজিনালি। তো যাই হোক, ওরা বলছে আমি এটা খবর নেওয়ার চেষ্টা করেছি। এরপরে হলো কি যে আগের সচিবদের সাথে আমরা যারা কাজ করেছি, আমি ডক্টর মশিউর রহমান সাহেবের কাছে কাজ করেছি, আকবর আলী খান সাহেব, সাদাত সাহেব, আরও অনেকের সাথে আমরা শুরু করেছিলাম KMM হোসেন
প্রথম হিসেব। তো যাই হোক, এই সচিব সাহেব ওরা যেটা বলে, এখন তো আমি 2005-এ রিটায়ার করেছি আর এখন 2025, তো ওরা বলে যে উনি একটু বেশি ইন্টারফিয়ার করেন, মানে এইটা এখানে দাও, ওইটা ওইখানে দাও, মানে হি স্পিক্স এ লিটল টু মাচ অ্যাজ দে সে। আমি তো আর জানি না। তাও গেল, আন্দোলন করছিল ওইটা নিয়ে, এবং অন্যান্য বিষয়ে আমাদের ক্ষমতায়ন ইত্যাদি তারা বলছে। শেষ পর্যন্ত তারা যখন বলল, এখন অর্থ উপদেষ্টা যিনি আছেন তিনি কিছু কথা বললেন যাতে ওরা খুব অখুশি হয়েছে আন্দোলনকারীরা, এবং তারা সিরিয়াস আন্দোলন শুরু করলো। এরপরে সরকার বললো যে না ঠিক আছে, সরকার কিন্তু একটা প্রেস রিলিজ দিল এবং সেটা ওদেরকে কপি দিয়েছে। প্রেস রিলিজ দিয়ে বললো যে ঠিক আছে, এখন তো বাজেট এসছে, বাজেট করা যাক, 31শে জুলাইয়ের মধ্যেই আমরা এটা একটা গ্রহণযোগ্য সমাধান অবশ্যই করে দেব। সবাই আবার কাজে ফিরে গেল, বাজেটের কাজ করলো। এরপরে যেটা হয়েছে, আবার তো কাজ শুরু হয়েছে বাজেটের পরে। চেয়ারম্যান সাহেব, আমি যেটা শুনেছি, উনি ওই যারা আন্দোলন করেছে তাদের মধ্যে একটু তো কিছু লোক হঠাৎ করে নেতৃস্থানীয় হয়ে যায়, তাদেরকে দেখে দেখে টার্গেট করে বিভিন্ন জায়গায় দূরে দূরে সরিয়ে দিচ্ছে। এইটা ওরা খুব সহজভাবে নেয়নি। তখনই ওরা বললো যে না, চেয়ারম্যান এখন ইমিডিয়েট অপসারণ, বাকিটা তো নিশ্চয়ই। আপনার কাছে এই আন্দোলনের বিষয়ে আরো শুনবো, কিন্তু তার আগে জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে একটু জানতে চাই যে সরকারি চাকরির বিধি অনুযায়ী আসলে এভাবে আমরা দেখি সাধারণত মিল কারখানাগুলোতে শ্রমিকরা তাদের দাবি আদায়ের ক্ষেত্রে এরকম মালিক পক্ষকে জিম্মি করে দেয়। সরকারি প্রতিষ্ঠানে কি আসলে এভাবে জিম্মি করার সুযোগ আদৌ আছে? এক কথায় উত্তর হচ্ছে যে এটা সুযোগ খুব কম আছে। আদৌ আছে কিনা, আছে, বাট সুযোগ খুব কম যে আপনি কতটুকু পর্যন্ত যেতে পারেন। যেহেতু এই সরকারের বিভিন্ন বিভাগে যারা চাকরি করেন খুব সেন্সিটিভ, এনবিআর তো রাষ্ট্রের অর্থনীতির জন্য খুব সেন্সিটিভ, এখন কমপ্লিট শাটডাউন তারা ঘোষণা করেছেন। তো এর ফলে কি হবে, সমস্ত বন্দর সমস্ত জায়গায় অচল অবস্থা সৃষ্টি হবে এবং ট্যাক্স আদায়, আপনার ভ্যাট আদায় এবং কাস্টমস ডিউটি আদায় এগুলোর বন্ধ হয়ে থাকবে। তো সরকারি চাকুরিতে আমরা আন্দোলন দেখেছি, দেখি না এরকম না, যে তাদের একটা অ্যাসোসিয়েশন থাকে, তারা তাদের কর্মচারীদেরও অ্যাসোসিয়েশন আছে, যেটা করা সঙ্গত, এবং উপরে যারা কর্মকর্তা তাদের যে অ্যাসোসিয়েশন থাকে ওটাকে আমরা কল্যাণ কাজের জন্য বলি, কল্যাণ অ্যাসোসিয়েশন। তো এইসব অ্যাসোসিয়েশন আসলে সরকারি কর্মচারী কর্মকর্তা যারাই আছেন, রাষ্ট্রের কর্মচারী যারা, তাদের ভালো মন্দ দেখার জন্য আছে। অনেক সময় তো বিভিন্ন ইস্যুতে কথা বলতে হয়, পলিসি ইস্যুতে তাদের সাথে আলাপ আলোচনার জন্য এটা দরকার। এটা এমন না যে এরকম কোনো কিছু করা যাবে না। যদি আমাদের কোনো পলিসি ইস্যু থাকে, স্টেক হোল্ডার যারা, তাদের সাথে আলোচনা করা, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার যখন চলে তখন এটা করা সম্ভব। এনবিআরের এখনকার আন্দোলনটা কোন পর্যায়ে গেছে আমরা আর একটু হয়তো আলোচনা করতে পারবো, বাট সেই পর্যায়ে নাও যেতে পারতো। এখানে কার ব্যর্থতা বলে মনে করেন আপনি? এটা দুপক্ষের সহনশীলতার একটু অভাব আছে। এখন আমাদের যে উপদেষ্টা মহোদয় আছেন তিনি হয়তো খুব কঠোরভাবে কিছু কথা বলেছিলেন। আমাদের যিনি এখন এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, উনি যেটা বললেন, আলী আহমেদ সাহেব, যে তিনি বেছে বেছে যদি আন্দোলন যারা করেছিলেন তাদেরকে যদি ট্রান্সফার করতে থাকেন, এখন এটা তো ভালোভাবে নেবে না, এটা খুব স্বাভাবিক। এবং যারা আন্দোলন করে তারা তো নিজের স্বার্থে করেনি, তাদের পদবীর জন্য তো আন্দোলন করেনি যে আমাকে চট্টগ্রাম কাস্টমস হাউসে দিতে হবে, নাহলে আমি আন্দোলন করবো, এরকম তো নয়। একটা ইস্যুতে আন্দোলন হচ্ছে এবং এনবিআরের যে সংস্কার করা দরকার, সারা দেশেই তো সংস্কার করা দরকার, এনবিআরের যে সংস্কার করা দরকার এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই। তাদের এটা নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। তাদের যে মূল দাবিটা, যে তাদের মানে এই সংস্থার প্রধান কে হবেন, সেটি সেই জায়গায় একটি তারা বলছেন যে এখানে আসলে প্রশাসনিক বা প্রশাসন ক্যাডারের খুব বেশি ক্ষমতা বা তাদের কুক্ষিগত করে এখন যে সেক্রেটারিদেরকে নিয়োগ করা হয় সেটির সাথে একমত না। সেক্রেটারিদের যে নিয়োগ করা হয় তাদের মধ্যে অধিকাংশই প্রশাসনিক ক্যাডার থেকে এসছেন, বাট এনবিআরের চেয়ারম্যান ওই ক্যাডার, মানে উনাতে ছিলেন, কর ক্যাডারে ছিলেন অথবা কাস্টমসে ছিলেন, তারা পরবর্তীতে সেক্রেটারি হয়েছেন, তারা ওখানে গিয়েছেন। এর কিন্তু উদাহরণ আছে। এখনকার চেয়ারম্যান তো ইনকাম ট্যাক্স ক্যাডারে, ট্যাক্স ক্যাডারে। সো আপনি যদি ওইটাই বলেন, একটা দাবি তুলে ধরে যে না আমাদের মধ্য থেকে করতে হবে, তাহলে তো এই চেয়ারম্যান তাদের জন্য সবচেয়ে ভালো চেয়ারম্যান, বিকজ তিনি তো ট্যাক্স ক্যাডার থেকে আসছেন, এর আগে কাস্টমস থেকেও গেছে। অরিজিন, হ্যাঁ, অরিজিন ট্যাক্স ক্যাডার, এবং ওখানে অনেকদিন কাজ করেছেন। কাজ করার পরে তো চেঞ্জ হয়, মানে ডেপুটি সেক্রেটারি লেভেলে অথবা জয়েন্ট সেক্রেটারি লেভেলে যেতে পারেন। তার আগে কিন্তু ওই যে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ওখান থেকে ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, মাঠ পর্যায়ে তার অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতা আছে। সুতরাং ওই দাবি যদি আমরা করি, এবং এটা যে কি
নেতৃত্বভিত্তিক দাবি, এরকম দাবি কিন্তু আছে, বাট পৃথিবীর কোনো দেশে কিন্তু এইভাবে চলে না। আমরা যদি এনবিআরটাও বাদ দিই, অনেকে মনে করেন যে এগ্রিকালচার সেক্রেটারি শুড বি ওই এগ্রিকালচার ক্যাডার থেকে, পৃথিবীর কোথাও নেই। আপনি আশেপাশে যদি দেখেন যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাহলে দেখবেন যে ওরকম নাই। অনেকে মনে করেন যে কি লাইভ স্টক ক্যাডারের মৎস্যজীবী বা মৎস্য ক্যাডারে কাউকে আনতে হবে এরকম মনে করেন, স্বাস্থ্য ক্যাডার এরকম মনে করেন, শিক্ষা ক্যাডার এরকম মনে করেন, না এরকম মনে করেন। কি হয় উন্নত বিশ্বেও তাই ওপেন ইংল্যান্ডে কিন্তু ওই মিনিস্ট্রি থেকে ওঠে, ওই ওপেন থেকে আপনি আসতে পারবেন, বিভিন্নভাবে আপনি রিক্রুট হতে পারেন। কিন্তু আপনি কি মনে করেন না যে একটি বিশেষ প্রতিষ্ঠানের যখন নেতৃত্ব দিচ্ছেন সেই শীর্ষ ব্যক্তি, তার আসলে সেই বিশেষ দফতরের বা সেই বিশেষ ধরনের কাজের অভিজ্ঞতা থাকাটা জরুরি? ফান্ডামেন্টালি এটা মনে করার কোনো কারণ নেই, কারণ আপনি তো ফাইনালি রাজনৈতিক নেতৃত্ব ইম্পর্টেন্ট, তাই না? রাজনীতিবিদরাই নেতৃত্ব দেবেন। এখন যেমন ইউনূস সাহেবের একটা সরকার আছে, তাহলে কি সেসব জায়গায় কি আমরা ওইরকম পেশা দেখে দেখে কি উপদেষ্টা করি কিনা, বা পেশা দেখে দেখে কি মন্ত্রী করে কিনা? মন্ত্রী হচ্ছে একটা মন্ত্রণালয়ের সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তার অধীনে কাজ করে সবাই। সুতরাং ওইটা যে করতেই হবে এরকম না, করলে ভালো হতে পারে, করলে ভালো নাও হতে পারে। যেমন আমি যখন চাকরিতে ছিলাম তখন স্বাস্থ্য বিভাগের লোকেরা বলতো যে আমাদের একজন ডাক্তার না হয়ে সাধারণ মানুষ যদি মন্ত্রী বা সেক্রেটারি হয়, মানে অন্য ধরনের, তাহলে তারা থাকে না, কারণ তাদের বিএমএ আছে, তাদের আদার অর্গানাইজেশনস আছে, এখন তো ড্যাব আছে, ওই স্বাধীনতা চিকিৎসক পরিষদ আছে। আমরা এর আগে অনেক সচিবকেই আসলে বলতে শুনেছি যে আমি তো এই দফতরে এসেছি, এই ধরনের কাজ আগে কখনো করিনি, আমার একটু বুঝতে সময় লাগবে। এখানে সরি এটা কে বলেছে আমি জানি না, বাট কোনো সচিব এটা বলার কথা না। তাহলে হি ইজ আনফিট টু বিকাম নট সচিব, হি ইজ আনফিট টু বিকাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ঠিক আছে, সচিবরা এরকম কথা বলতে পারে না। ওরকম কথা বললে তার চাকরি টাকরি ছেড়ে বাড়ি চলে যাওয়া উচিত। আমি জানি না আপনি কাকে রেফারেন্স করছেন, এরকম রেফারেন্স আমি এই কথা বলতে পারেন না, এই কথা বলতেই পারে না, বলতে পারার কথা না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি পালন করবেন। আর যদি আপনি দায়িত্ব পালন, আপনার যদি সীমাবদ্ধতা থাকে, আপনি আগেই আলোচনা করবেন আপনার সীমাবদ্ধতা নিয়ে। বাট পাবলিকলি আপনি বলবেন যে আমি এখানে আসছি, আমি তো কিছু বুঝি না, আমি নতুন মানুষ। এরকম অনেক উদাহরণই আমরা দেখেছি। এটা ছাড় দেওয়া যাবে না, কথা বলতে চাই না। আমরা আমাদের মূল আলোচনায় আসি। ব্যারিস্টার এম মাসুম, আপনার কাছে একটু জানতে চাই যে এই মুহূর্তে আসলে জাতীয় রাজস্ব বোর্ডে যে সংকটটি চলছে, বাংলাদেশ তো আর বিশ্বের বাইরে নয়, জাতীয় রাজস্ব বোর্ডও একমাত্র প্রতিষ্ঠান নয় যারা সরকারের হয়ে রাজস্ব আহরণ করে। উন্নত বিশ্বের কথা এবং প্রতিবেশী দেশগুলোর কথা জনাব আবু আলম শহীদ খান বলছিলেন। আপনার কাছে একটু জানতে চাই আসলে শুধু আমাদের প্রতিবেশী দেশই না, উন্নত বিশ্বে আসলে এই পুরো রাজস্ব আহরণ প্রক্রিয়াটি কিভাবে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে সিচুয়েশন এখন যেটা, বা যে স্টেজে আমরা আসছি, এটা কিন্তু কখনোই কাম্য ছিল না, এবং এই স্টেজে আসার কথা কখনোই কল্পনাও করা যায় না। আমাদের যেই কন্ডিশনটা ছিল, এটা কিন্তু আইএমএফের কন্ডিশন ছিল যে আমাদের এই পলিসি এবং ইমপ্লিমেন্টেশনটা এটা সেপারেশন হবে, এবং এই মডেলটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, এবং ইন্টারন্যাশনালি যদি ডেভেলপড ইকোনমিগুলিতে দেখি আমরা, সেখানে এই রোলটাই প্লে করে, এবং সেই জন্যই আইএমএফের এই সাজেশনটা আমাদেরকে অ্যাপ্লিকেশনের জন্য। সবচেয়ে বড় যেই রিজন সেটা হলো যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও, সেটা প্রায় আপনি জানেন যে 8%-এরও নিচে, প্রায় 7.3%ও হয়েছিল। তো যেখানে আমরা দেখছি ভিয়েতনাম বা নেপালের মতো জায়গায় সেখানে 20%, যদি আপনি ডেভেলপড কান্ট্রিতে দেখেন সেখানে নরওয়ে, বা আপনি যদি ফ্রান্সের দিকে তাকান, নরওয়ে যেমন 44%-এর মতো তো এই ট্যাক্স টু জিডিপি এত লো, যেখান থেকে আপনি কখনোই কোনোভাবেই ডেভেলপমেন্ট, যেমন আমাদের এডিপির সাইজ যদি 2,30,000 কোটি টাকা হয়, সেখানে যে এক্সপেন্ডিচার প্রয়োজন, বা আমাদের যেই টার্গেট দেওয়া হয়েছে, ইভেন ধরেন 5 লাখ কোটি টাকা, এনবিআরের পক্ষে এই অবস্থাতে সেইটা কোনোভাবে, ইভেন এই বছরের যেটা, সেখানেও বলছে অনেকেই প্রায় 1 লাখ কোটি টাকার হতে পারে আমাদের ডেফিসিট বা ঘাটতি হতে পারে। এখন যদি আমরা ডেভেলপড দেশের যেটা ইকোনমি, সেখানে আপনি দেখবেন যে আমাদের যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স, এইটা কিন্তু সমস্ত জায়গায়, যেমন বাংলাদেশে আমরা দেখি সম্পূর্ণই আমরা ডিপেন্ড অনটা কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স, যেখানে 67%, কিন্তু ডাইরেক্ট ট্যাক্সটা অনলি 33%। বাট ডেভেলপড কান্ট্রির যেই মডেলটা, সেখানে দেখবেন যে আপনি পেরোল বেসিস, যেমন ধরেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলেই সেই টাকাটা কোত্থেকে আসছে, এবং অল ডিজিটালাইজ করার কারণে আপনি ওই ডাইরেক্ট ট্যাক্সটা, যেমন ধরেন প্রত্যেক ইন্ডিভিজুয়ালি কিন্তু তাকে ওই একটা আর্নিংয়ের উপরে ট্যাক্স, যেমন আমাদের দেশে অনলি আপনি দেখেন 1.2 লাখ ক্রোড়
লোকের হলো ট্যাক্স টিন হোল্ডার, কিন্তু অনলি 40 লাখের মতো যারা ট্যাক্স পে করে, কিন্তু সেটা হওয়া উচিত হলো 4 কোটির অ্যাভোভ, অনলি বিকজ অফ দি ডিজিটালাইজেশন এবং এই সম্পৃক্ততাটা না থাকার কারণে আমরা পারছি না। যেটা ডেভেলপড কান্ট্রিতে আপনার এই ইনডাইরেক্ট ট্যাক্সটা যেটা ভ্যাট বা অন্যান্য ইয়েতে আপনি দেখেন যে 50%, আর এখানে হলো যেটা ডাইরেক্ট ট্যাক্স যেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা লোকেরই তো আর্নিং ধরেন একটা স্যালারি বা একটা ইনকাম থাকে, এবং সেই স্যালারি বা ইনকাম সেই যে বেস মার্ক আপনাকে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কেটে নিচ্ছে। তার মানে হলো যে তাদের যে সিস্টেমটা বা ইকোসিস্টেমটা যেভাবে ডেভেলপ করেছে সেখানে আপনার কোনোভাবে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, এবং ওই যে ইমপ্লিমেন্টেশনটা এটা সেপারেশন হওয়ার কারণে আপনার কখনোই কোনো হিউম্যান টাচ বা আপনার হিউম্যান ইন্টারেকশন হচ্ছে না। এভরিথিং আপনি কে দিচ্ছে এবং কে নিচ্ছে, ওই যে দিচ্ছে সেই শুধু জানে সে দিচ্ছে, আর যিনি কালেক্ট করছে সে জানছে সে, তাহলে এই ইন্টারভেনশনটা হচ্ছে না, এবং সেটা অনলি বিকজ এই ইমপ্লিমেন্টেশন এবং পলিসি মেকিংটা সেপারেশন হওয়ার কারণে, এবং সেইটাই আমাদের দেশে এক্সিকিউট করতে যাচ্ছে। কিন্তু যেখানে সবচেয়ে বড় আমার কাছে মনে হলো যে দুটো ধরেন ওনাদের যে যৌক্তিক ওনারা যেটা বলছে, যেমন ধরেন আমাদের পাবলিক সার্ভিস অ্যাক্ট 2018-এর যেই ধরেন একটা থ্রেটের মতো দেওয়া হয়েছে, কিন্তু আপনি দেখেছেন কিনা যে তাদেরকে ডিপার্টমেন্টাল প্রসিডিং পর্যন্ত করতে পারবে, এবং তাদেরকে টেম্পোরারি সাসপেন্ড করতে পারবে, এবং তারা যদি অফিসে না আসে তাহলে কিন্তু যেটা আমাদের ওই যে অর্ডিন্যান্স 1982-এর সেখানে ওই আপনার হাফ স্যালারি, হাফ স্যালারি কাটা যাবে। তো এই যে হার্শনেস, এবং সাথে যে আগে যেমন ধরেন আমরা যে কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিং করতে গেলে অনেক শোকজ অনেক ধরনের প্রসিডিং আমাদেরকে ফলো আপ করে আসতে হয়, এখন 2025-এর যে অর্ডিন্যান্স তারা আনতেছে সেখানে কিন্তু অনেক ধরনের শিথিলতা বা ধরেন আপনার রিল্যাক্স করা হচ্ছে, এবং সেইটা কিন্তু ওনারা যখন কাজ করেছে ওনাদের চাকরি যাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট। আলটিমেটলি তারা হাইকোর্টের যত কিছুই হতো ইয়েতে দেখা যেত যে এই সার্ভিসে তারা আবার সামহাও এটা পাওয়া চলে আসতো বা অনেক দিন পরে অনেক বেনিফিট নিয়ে আসতো, এমন উদাহরণ। কিন্তু এখন 25-এর যে অ্যামেন্ডমেন্ট সেখানে কিন্তু তাদের এই জায়গাটা অনেক বোধহয় একটু নড়বড়ে তাদের জন্য, যে কোনো সিদ্ধান্ত তারা মনে করলে নিতে পারবে। তো এই সামগ্রিক জিনিসগুলি নিয়েই তারা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি শুধু ওয়ান সাইডেড দেখলে হবে না, আমাদের গভর্নমেন্টের পার্টও দেখতে হবে এবং যারা এক্সিকিউট করছে তাদের পার্টও দেখতে হবে। এই দুটোকেই আমরা কিভাবে এখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে একটা সমাধান করব, ব্যালেন্স জায়গায় আসতে হবে। আপনার কাছে আরো শুনবো জনাব আলী আহমেদ, আপনার কাছে একটি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। দিন শেষে আসলে মূল উদ্দেশ্য তো রাজস্ব আহরণ কিভাবে বাড়ানো যায়, কর ফাঁকি কিভাবে কমানো যায় এবং দেশ কিভাবে আগাবে, সেই জায়গায় যদি ঐক্যমতে আমরা আসতে পারি, আপনার কি মনে হয় যে আন্দোলন যারা করছেন তাদের সমস্ত দাবি দাবা মেনে নিলে আসলে এই কর ফাঁকি রোধ করার ক্ষেত্রে এনবিআরের কর্মকর্তারা আরও আন্তরিক হবে, রাজস্ব আহরণ আরও বাড়বে এবং কর্মকর্তা কর্মচারীদের পারফরমেন্স আরও বাড়বে? এই বিষয়ে আপনার কাছে জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। উত্তর পরে দেব। জি দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় কি চলছে এনবিআরে, এই বিষয় নিয়ে কথা বলছিলাম। বিরতিতে যাওয়ার আগে জনাব আলী আহমেদ, আপনার কাছে জানতে চেয়েছি, আন্দোলনকারীদের সব দাবি যদি তাদের মতো করে পূরণ করা হয়, তারা কি এই প্রতিশ্রুতি দিতে পারে যে লক্ষ্য যেটি বলছিলেন আপনারা আলোচকরাই বলছিলেন যে কর জিডিপি রেশিও বাড়বে, রাজস্ব আহরণ বাড়বে, কর ফাঁকি হবে না, এবং রাজস্ব কর্মকর্তা বা এই এনবিআর কর্মকর্তাদের নামে আমরা কোনো দুর্নীতি, অনিয়ম, অর্থের বিশাল পাহাড়, এই সমস্ত বিষয় শুনবো না? দুভাবেই বলি, এটার উত্তরে হচ্ছে হ্যাঁ এবং না। হ্যাঁ হলো তারা যা চায় সব হয়তো দেওয়া যাক বা না যাক বা সবটাই দেওয়া হোক, তাতে তারা উৎসাহিত বোধ করবে এবং তারা হয়তো মন প্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করবে, এটা হচ্ছে হ্যাঁ বোধক। কিন্তু না আছে যদি তাদের উপর যথেষ্ট পরিমাণে লক্ষ্য রাখা না হয় এবং যদি তারা কি করছে না করছে সেটা না করা হয়, তাহলে এটা খুব খারাপ হবে। তো সুতরাং শুধু এনবিআর না, যে কোনো ডিপার্টমেন্টেই তাকে ক্ষমতা দিতে হবে, কাজ যেটা পারে সেটা করতে দিতে হবে, কিন্তু তার উপর কড়া নজর থাকতে হবে যে কাজ ঠিক মতো করছে কিনা। আমাদের এখানে যদিও এসিআর, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট একটা জিনিস আছে, কিন্তু সেটা আসলে কোনো মানে হয় না। আমি যে হয়তো বললাম স্যার আমার নম্বর বাড়াই দেন, প্রমোশন আসছে দিয়ে দিল,
অথবা আমার উপর রাগ, সুতরাং আমাকে কম নম্বর দিল। এই যে পার্সোনাল টাচেস, এটা যারা খুব বেশি এক্সপার্ট তারা ভালো করে ফেলে, আর যারা ওইটা পারে না, হয়তো যোগ্যতা আছে, তারা ভালো করতে পারে। এটা হিউম্যান ফেইলিয়ার্স বা হিউম্যান প্রক্লিভিটিস। সুতরাং এইটা না, আপনি যেটা বলছেন, হ্যাঁ দিলে তারা উৎসাহিত বোধ করবে, কিন্তু যদি লক্ষ্য রাখা না হয় তাহলে তারা খুব খারাপ হবে। এখন কি এনবিআরে দুর্নীতি নাই? এখন কি মৎস্য বিভাগে দুর্নীতি নাই? এখন কি এগ্রিকালচারে কোথায় না আছে দুর্নীতি? সব জায়গায় তো আমরা ঢিলা ঢালা কেন? আমরা যখন চাকরিতে ঢুকেছি তখনও বাংলাদেশে দুর্নীতি ছিল, কিন্তু এত ব্যাপক ছিল না। তাহলে কি ধীরে ধীরে ক্রমাগত, আমি কোনো বিশেষ সরকারের কথা বলছি না, একদম ৭২ সন থেকে, পাকিস্তানের কথা বাদ দিলাম, এখন পর্যন্ত ক্রমাগত খারাপ হচ্ছে। এই যে সরকার আসলো, হাসিনা সরকারের অনেক দুর্নীতি, অনেক কিছু কথাবার্তা বলা হয়, এখন দুর্নীতি কোথায় না হচ্ছে? প্রচুর হচ্ছে। তাহলে এখন কি করছে? দুর্নীতির জন্য কাকে ধরা হচ্ছে? থানায় গেলে তো মামলাও নেয় না, কিন্তু ওখানে যে চুরি ডাকাতি যারা করে সেটার ভাগ আবার কিন্তু থানায় দিতে হয়। তার মানে কি হচ্ছে? আপনাকে নজরদারিটা খুব শক্ত থাকতে হবে। একবার বিএনপির সময়, সরি আমি কোনো পার্টির কথা বলা বোধহয় ঠিক না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাই, বিএনপি একটা আইন পাশ করেছিল এবং একটা প্রতিষ্ঠান দাঁড় করেছিল, ওটার নাম ছিল স্বাধীন দুর্নীতি দমন কমিশন। আমি জানি এটা কারা ছিল, কতটা স্বাধীন ছিল, কি করতে পেরেছে। পরবর্তী আমলের দুর্নীতি দমন কমিশন অনেক ভালো কাজ করে, কিন্তু অনেক ব্যর্থতা ওখানেও আছে, যে ব্যর্থতা তাদের নিরুপায় হয়ে নয়, হয়তোবা তাদের অবহেলার কারণে অথবা অদক্ষতার কারণে। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছ থেকে এই একই বিষয়ে একটু জানতে চাই যে যেহেতু এটি একটি সংস্থা, একটি বিশেষ দায়িত্ব পালন করে, সেক্ষেত্রে কি আসলে অন্য কোনো সরকার তার অন্য কোনো ক্যাডার থেকে এখানে কর্মকর্তা কর্মচারী বা যাকে বলা যায় অবজারভার হিসেবে যদি অন্য কোনো দপ্তর থেকে আসে, প্রশাসনিক ক্যাডারের কথাই এখানে বেশি বলা হচ্ছে, তাহলে কি আসলে চেক অ্যান্ড ব্যালেন্সটার জায়গাটা বেশি তৈরি হয় কিনা? না, ওইটাতে যেটা বললেন উনি আলী আহমেদ সাহেব, যে আপনার এদেরকে লক্ষ্য রাখা, আপনি দাবি দাওয়া মেনে নিলেন, বেতন বাড়িয়ে দিলেন, সুযোগ সুবিধা বাড়িয়ে দিলেন। আলী আহমেদ স্যারেরা যখন কাজ করছে তখন এতটুকু ছিল অর্গানাইজেশনটা, এখন কিন্তু অর্গানাইজেশনটা অনেক বড়, বিশাল। ওনাদের আমলের তুলনায় উনি যে সময় রিটায়ার করেছেন 2005-এ উনি যে অর্গানাইজেশন রেখে আসছিলেন, ওটার চেয়ে এখন 4 গুণ 5 গুণ বড় হয়ে গেছে অর্গানাইজেশনটা, এক্সপান্ড করা হয়েছে। এবং এই এক্সপানশন এবং এই যে পদোন্নতি, এক্সপান্ড করলে কি হয়, পদোন্নতির সুযোগ বাড়ে, কারণ ওই উপরের লেভেলে বেড়েছে, ডিসি লেভেলে বেড়েছে, জয়েন্ট কমিশনার লেভেলে বেড়েছে, সব জায়গায় বেড়েছে। তো সেইটা তো করেছে সরকারই এগুলো করেছে, বা সরকারের কাছে যখন তারা বলেছেন করেছে, ওইটার সাথে ডাইরেক্টলি কিন্তু ট্যাক্স রেভিনিউ বাড়ার কোনো সম্পর্ক নাই। সেই জন্য যে মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট, এবং ইন্ডিপেন্ডেন্ট মনিটরিংটা কীভাবে করা যায় সেটা একটু চিন্তা ভাবনা করে দেখা যেতে পারে। সেটা শুধুমাত্র এনবিআরের ক্ষেত্রে না, এনবিআর কিন্তু একটা ডাইরেক্ট রেভিনিউ আর্ন করে, তো সো এনবিআরের উপর অনেক কিছু নির্ভর করে। অনেক ক্ষেত্রে ধরেন পুলিশ তো আর ডাইরেক্ট রেভিনিউ নাই, কিছু কিছু আছে মোবাইল কোড বা অন্য কোনো সূত্র থাকতে পারে, তো তাদের সাথে ওদের তুলনা হয় না। বাট পুলিশের অন্যান্য কাজের জন্য মনিটরিং করতে হবে। তো সব ডিপার্টমেন্টের উপরে যে মনিটরিংটা, সেই মনিটরিংটা কীভাবে করা যায়, এগুলো একটা বড় ইস্যু হতে পারে, আলাপ আলোচনা করা দরকার এগুলো। এবং এগুলো সংস্কারের ইস্যু, কিন্তু আমাদের দেশে তো আমরা চেষ্টা করি, যেমন দুর্নীতি দমন কমিশনের কথা বলা হয়েছে, সেটা তো একটা মনিটরিং অথরিটি একই সাথে, যেমন দুর্নীতি দমন করবে, খালি দমন তো তাদের কাজ না, যাতে মনিটরিং করে এটাকে আরও কমানো যায়। তো এইরকম আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো স্বাধীনভাবে কাজ করতে পারে না। আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস নেই, আমাদের ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি নাই, আমাদের ইন্ডিপেন্ডেন্ট পুলিশ নাই। আমরা কিন্তু বলি যে তাদেরকে এইভাবে ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে, সেটা কোনো রাজনৈতিক সরকার এবং কোনো অন্য সরকার কম সময় পেয়েছে, বাট সেনাবাহিনীর সরকার তো ছিল 75 থেকে 90 পর্যন্ত, 15 বছর আমরা সেনা শাসন দেখেছি না, কোনো সময় আমরা এই জিনিসগুলো করার চেষ্টা করি নাই। সো ওই সব জায়গায় কাজ করতে পারলে, আপনি যে প্রশ্নটা ওনাকে করেছিলেন যে তারা যে আন্দোলন করছে, তাদের যে দাবিগুলো যৌক্তিক, সেই দাবিগুলো যদি সরকার মেনেও নেয়, তারপরে এই কাজের কতটা উন্নতি হতে পারে সেটা করতে হবে। একটা মনিটরিং দরকার। এখন অ্যাসোসিয়েশনগুলো তো মনিটরিং করে না, অ্যাসোসিয়েশনগুলো মূলত তাদের নিজস্ব কিছু কল্যাণধর্মী কাজ করে, তারপরে যখন প্রয়োজন হয় তখন একটা আন্দোলন করে। বাট অ্যাসোসিয়েশন তো আসলে মনিটর করে না, আর মনিটর করা কিন্তু ওইভাবে অ্যাসোসিয়েশন করতে পারবে না, কারণ মনিটর করার জন্য অথরিটি না, বডি লাগবে, যে যাদের কাজই শুধু মনিটর করা, বডি লাগবে। আপনার কাছে আরো শুনবো জনাব ব্যারিস্টার এম মাসুম, আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আসলে এই যে রাজস্ব আহরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আসলে একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে ব্যবসায়ীরা।
আজকে আমরা দেখলাম যে ব্যবসায়ীরাও একেবারে সংবাদ সম্মেলন করে একটা পক্ষ নিয়ে আসলে বক্তব্য দিচ্ছে। এই সব কিছু মিলিয়ে পুরো ইকোসিস্টেমের জন্য কি আসলে খুব ভালো দিকে যাচ্ছি আমরা? ধন্যবাদ আপনাকে। আপনি ব্যবসায়ীরা কেন হবে না, আপনি দেখেন প্রতিদিন তাদের যদি অন এন অ্যাভারেজ দেখা যায় 2500 কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে, এবং অনেকেরই দেখা যাচ্ছে আনলোড হয়েছে কিন্তু রিলিজ করতে পারছে না কাস্টমস না থাকার কারণে। তাহলে সো মেনি বিজনেসম্যান আপনি দেখবেন যারা ডাইরেক্টলি এফেক্টেড, এবং সেই জন্যই কিন্তু আজকের যেই ইয়েটা হলো প্রেস রিলিজ তারা যেটা করলো এটি মেইন রিজন। বাট সবচেয়ে বড় যেই জিনিসটা পাওয়া এখানে সেটা হলো যে ওনাদের দুজনের আলোচনা থেকেই আমি আসি, সেটা হলো অ্যাকাউন্টেবিলিটিটা মেকশিওর করতে হবে। কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কোথায়? ধরেন আপনি আমাদের টোটাল যতগুলি ইনস্টিটিউশন আছে, ইচ অ্যান্ড এভরি ইনস্টিটিউশন, এটা একেবারে সবার ক্ষেত্রেই এমনভাবে ডেভেলপ হয়েছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান ডিরেক্টলি হোক ইনডাইরেক্ট হোক করাপশনের সাথে জড়িত। এখন কিভাবে? ফাইন্যান্সিয়াল করাপশন হলেই হবে না আপনার, উনি চেয়ার রাখার জন্য উনি সাইন করে দিচ্ছে, সেটাও তো করাপশন। তাহলে বোথ, এটা কোনো স্পেসিফিক আপনি বলতে পারবেন না যে অমুক ইনস্টিটিউশন, ফর এক্সাম্পল সিআইডি বা পুলিশ বা এনবিআর বা কোনো স্পেসিফিক আপনি বলতে পারবেন না, সমস্ত জায়গায়। তার মানে হলো আমাদের ইকোসিস্টেমটা একেবারে ঢেলে সাজাতে হবে, এবং সেখানে মেকশিওর করতে হবে আপনার অ্যাকাউন্টেবিলিটি। তাহলে যদি অ্যাকাউন্টেবিলিটি আপনি করতে যান, তাহলে আপনাকে অ্যাট দি এন্ড তো আসবে জুডিশিয়ারির কাছে, যেই জুডিশিয়ারিতে 40 লাখ কেসেস পেন্ডিং, ইভেন আপনার লোয়ার কোর্টে প্রায় 32 লাখের মতো কেস পেন্ডিং। তাহলে আমার জাজেস আছে কতজন? আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিলিয়ে 100 জাজেস নাই, তাহলে কারা বিচার করবে? তাহলে টোটাল ইকোসিস্টেমটা নিয়ে আপনাকে কথা বলতে হবে। তাই সেইটা যদি টোটাল ইকোসিস্টেম নিয়ে যদি কথা না বলেন, আর যদি অ্যাকাউন্টেবিলিটিটা আপনি মেকশিওর না করতে পারেন, কারণ আপনি মনিটরিং কিভাবে করবেন? আলাদা সেল করে তো আমরা দেখছি, যেখানে আলাদা সেল করা হয়েছে সেটার ব্যাপারে আরও বেশি কমপ্লেন আমরা শুনি বা আরও ডিফারেন্ট এলিগেশন শোনা যায়। তাহলে ওইটার চেয়ে আমার মনে হয় প্রত্যেকটা অ্যাকশনের সেটা যেন অ্যাকাউন্টেবিলিটি হয়। বিদেশে যেমন ধরেন তারা কি করাপ্ট না, হিউম্যান বিইং ইটসেলফ মানে জন্ম থেকেই একটু গ্রিডি থাকে। আপনি যখনই অপরচুনিটি পাবেন আপনি ওইটাকে অ্যাবিউজ করার চেষ্টা করবেন। এখন ডেভেলপড কান্ট্রিতে যেটা হয় কি, তারা চেষ্টা করেও ওই অপরচুনিটি ক্রিয়েট যখন হয়, দেখা যায় পরে তারা আবার ওই এফেক্ট হয়ে যায়, কারণ ধরা পড়ে যায়। কারণ ওই সিস্টেমটাই এইভাবে করা, যেমন ধরুন আপনি যে কোনো একটা ট্রানজ্যাকশন করবেন, ওটা থেকে অটোমেটিক্যালি আপনার কিন্তু ট্যাক্স বা ভ্যাট হোয়াট এভার এটা কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে তো আপনার স্যালারি দিচ্ছে হলো আপনার ক্যাশে, আপনি পেরোল ধরেন, ওখানে তো ম্যাক্সিমাম ট্যাক্স কালেকশনই হয় পেরোলের মাধ্যমে। আমাদের এখানে কয়জন স্যালারিতে আপনি ট্যাক্স দিচ্ছে? তাহলে যেমন ধরেন ইয়েতে ইন্ডিয়াতে আধার, তো বাংলাদেশে আমাদের যেটা করতে হবে, যেটা সবসময় শুনছি যে একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম তারা করতে চাচ্ছে, এরকম একটা জায়গা বা এরকম একটা প্ল্যাটফর্ম আপনাকে দাঁড়া করাতে হবে, যেখানে আপনার ফাঁকি দিতে চাইলেও আপনি ফাঁকি দিতে পারবেন না, আপনি করাপশন করতে চাইলেও আপনি করাপশন করতে পারবেন না, আপনি ছাড় দিতে চাইলেও আপনি ছাড় দিতে পারবেন। সেই জিনিসটা আপনাকে ডেভেলপ করতে হবে, এবং এইটা ওয়ান ডে সলিউশন না। এই ইউরোপে এই একদিনে এইটা ডেভেলপ হয়নি, এবং যেটা সবচেয়ে পিছনে যেটা দরকার সেটা হলো আপনার টেকনোলজি, এবং এটাকে যতটা আপনি ডিজিটালাইজেশন করে ফেলবেন। ধরেন আপনাকে যদি কার্ড সিস্টেম হয়, ক্যাশ সিস্টেম যদি আপনি ইয়ে করেন, দেখেন যে কার্ডে প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনি কিন্তু সিস্টেমে আছে, এবং যার ফলশ্রুতিতে আপনি কোনোভাবেই এটাকে অ্যাভয়েড করা যায় না। অর্থাৎ আমার আয়টাকে যখন আমি আড়াল করতে পারবো না, তখন আসলে বাধ্য হয়েই কর দিতে হবে। আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে জনাব আলী আহমেদ। বিরতিতে যাওয়ার আগে আবারও আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে আন্দোলনের কারণে প্রতিদিন, জানি না কদিন চলবে এই আন্দোলন, এর কারণে আসলে প্রতিদিন যে পরিমাণ রাজস্ব আহরণের ব্যাঘাত ঘটছে বা রাজস্ব আমরা হারাচ্ছি, এটিকে আসলে পরবর্তীতে আবারও রিকাভার করার সুযোগ আছে কিনা সেটা আপনার কাছে একটু জানবো, যেহেতু এই বিষয়ে আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। আর একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতির পরে এসে এই প্রশ্নের উত্তর জানতে চাই। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় কি চলছে এনবিআরে, এই বিষয় নিয়েই কথা বলছিলাম। জনাব আলী আহমেদ, আপনার কাছে প্রশ্ন ছিল যে এখন যে সংকটটা চলছে, আসলে আমরা একেবারে শেষ পার্টেও আছি, তার সঙ্গে একটু জানতে চাই যে সংকট উত্তরণের উপায়টাও আসলে কি হবে। এখন সংকট উত্তরণের কথা কিন্তু এই সরকার মেনে নিয়েছেন।
তারা যখন আন্দোলনটাদের খুব ঘনীভূত হলো তখন একটা অর্থ বিভাগ থেকে না অ্যাকচুয়ালি হ্যাঁ অর্থ বিভাগ থেকেই অর্থ মন্ত্রণালয় আমি বলবো একটা দিয়েছে যেটা প্রেস রিলিজ কপি দিয়েছে কিন্তু এনবিআর আন্দোলনকারীদের সরকারকে অন্যান্য সচিবদের ইত্যাদি সেখানে বলা হয়েছে যে তোমাদের এটা নীতিগতভাবে মেনে নেওয়া হলো তবে বাজেটের কারণে এখন জরুরি কাজক বাজেটের পরে একটা তারিখও দিয়েছে আমরা 31শে জুলাইয়ের মধ্যেই এটা করে দেব তো ওরা গেল কাজে ফিরে আসলো তারপরে তো হয়েছে ওইভাবেই চলছিল বললাম যে সমস্যাটা হচ্ছে ওই সচিবও আছেন ওদের অন্যতম প্রধান দাবি হচ্ছে এনবিআর চেয়ারম্যানকে সরাতে হবে এর আগে কিন্তু কোনো চেয়ারম্যানকে সরানোর জন্য বাংলাতে বহু রকমের চেয়ারম্যান গতকালই যেটা দেখলাম আমরা অর্থ মন্ত্রণালয় বলল যে আলোচনা হয়ে গেছে তারা এই আন্দোলন থেকে সরে আসবে এবং একই সাথে কিছুক্ষণ পর এনবিআর আবারও প্রেস রিলিজ পাঠালো যে প্রত্যেক কর্মকর্তা কর্মচারী যেন তার দায়িত্ব ঠিক মতো পালন করেন কোনো আন্দোলনে না যান তারপর আবার দেখলাম যে আন্দোলনকারীরা বলছেন যে এই আলোচনায় তাদের কোনো প্রতিনিধি ছিল না এই সমস্ত কিছু মিলিয়ে কি মনে হয় সহসাই সমাধান আসবে আরেকটি প্রশ্নের উত্তর কিন্তু রয়ে গেছে সেটি হচ্ছে এই যে রাজস্ব আমরা হারাচ্ছি সেটি রিকভার করা সম্ভব হবে খুব গুরুত্বপূর্ণ রাজস্ব কতগুলো আছে একবার সিগারেটের কথা হচ্ছিল একবার তখন বলা হচ্ছিল এ সিগারেট নট স্মোকড ইজ নট সোল্ড এবং রাজস্ব হয় না কিন্তু এখানে সেটা না এখানে যেটা আমদানি হলো কিংবা রপ্তানি হবে দেরি হলে তাতে হবে কি ওই গোডাউন ভাড়া লাগবে গাড়ি ভাড়া লাগবে অনেক খরচ বেড়ে যাবে তার মানে বাংলাদেশের সার্বিকভাবে ওই জিনিসটা ব্যবসায়ী তো নিজে লস দেবে না ওই লসটা কিন্তু বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আহরণে অথবা বাংলাদেশে যে দ্রব্য আসবে তার দাম বাড়ানোর জন্য এবং সেটা কিন্তু আপনার আমার সবার পকেট থেকেই যাবে সুতরাং এই ক্ষতিটা হচ্ছে দেশের জাতির আপনার এবং আমাদের এটা সরকার নিশ্চয়ই বোঝেন বা সবাই আমরা বুঝি সুতরাং যত দ্রুত সম্ভব এটা দূর করা উচিত এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি এনবিআর এর চেয়ারম্যান বাংলাদেশ হওয়ার পর থেকে আগের কথা বাদ দিই বাদের সঙ্গে অনেকজন এসছেন সবাই একরকম না কোনো দিন কোনো চেয়ারম্যানের বিরুদ্ধেই কিন্তু তার অপসারণ চাই বলে কোনো দাবি ওঠেনি এইবার দাবি উঠলো কেন সেটা হয়তো কর্তৃপক্ষ ভেবেছেন এবং তাকে যখন আবার ওখানে দেওয়া হলো যে 31শে জুলাই পর্যন্ত তার মধ্যেও তিনি আবার সব ওটা করেছেন বলে ওই কর্মকর্তারা আমাকে জানিয়েছে সুতরাং এইটাও বোধহয় তার উচিত হয় এবং তার পক্ষ নিয়ে আপনি যেটা বলেছেন আবার ব্যবসায়ীদের একটা অংশ অবশ্য ওখানে প্রধান ব্যবসায়ী নেতারা অনেকেই উপস্থিত হয়েছিলেন কিন্তু ওটা ছিল একটা ব্যানার বিসিআই তো এইটা যে তারা দাবি করে চেয়ারম্যান যদি থাকেন আর কেউ যদি কাজ না করে তাহলে কি রাজস্ব হবে নিশ্চয়ই সেটিও আসলে ভালো হয়নি আলোচনা শেষ করব জনাব আবু আলম শহীদ খান আপনার কাছেও পরামর্শ জানতে চাই আসলে এই বরফ গলবে কিভাবে না এটা তো আলোচনা নেগোসিয়েশন করতে হবে আলোচনা করে আমার মনে হয় সব সমস্যার সমাধান করা সম্ভব আর এনবিআর থেকে একজন ব্যক্তিকে যে চেয়ারম্যানকে সরাতে হবে এরকম যে একটা দাবি করা হচ্ছে এটা আলোচনার মাধ্যমে শেষ করা যায় কারণ এনবিআর এর চেয়ারম্যান দেওয়ার মতো তো লোকের অভাব নাই এখানে ইগোর বিষয়টা না মানে চেয়ারম্যান সাহেব যিনি আছেন তিনি সরকারকে বলতে পারেন ধরেন ওইখানে যদি উনি থাকতেন বা আমি থাকতাম আমরা এখানে কাজ করবো না প্লিজ আপনি আরেকজনকে আনেন এটা যদি সমস্যার সমাধান হয় চলে যাওয়া উচিত কারণ আমরা তো কোনো ডিপার্টমেন্টে জেকে বসে সেই ডিপার্টমেন্টে কেউ আমাকে চায় না আর আমি কাজ করব এটা তো সম্ভব হবে না সুতরাং এখানে সরকারকে একটা ব্যবস্থা নিতে হবে সরকারের সমস্যাটা হলো কি সরকার চিন্তা করে যে এটা তাদের বিশাল পরাজয় হচ্ছে কিনা যে হ্যাঁ এই একবার যদি দাবিটা মেনে নেওয়া হয় এরপর যাকে দেওয়া হবে তখন আবার বলবে যে না একেও আমাদের পছন্দ না মানে সেই ডোরটা ওপেন করতে চায় না সুতরাং ওই যে তারা যে এক দফা দাবিতে গেছে এটা তো রাজনৈতিক দলের দাবি না এটা তো একটা দাবি আপনি ওনার ব্যাপারে দাবি না করে আপনি অন্যান্য জিনিসের দাবি করতে পারতেন বাট এখন যেহেতু ওই জায়গায় গেছে ওখানে তাদের সাথে নেগোশিয়েট করতে হবে যে আমরা এরপরে যাকে চেয়ারম্যান দিব সেখানেও যেন আবার এই ধরনের দাবি না আসে উনি একটা আইনের কথা বলছেন আইনে একটা পরিবর্তন আসছে এটা খুব ডেঞ্জারাস ওটা না বললে আমার সাথে সময় খুব কম বাট আমি 30 সেকেন্ডে বলতে চাই 1979-এর একটা অর্ডিন্যান্স ছিল যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা সরকারি কর্মচারী যে আইনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এটা হলো একটা ব্ল্যাক ল একেবারে কালা কানুন জঙ্গলি আইন এইটা দিয়ে কিন্তু যদি মোকাবেলা করার চেষ্টা করা হয় ছোট্ট করে জানতে চাই তাহলে বুমেরাং
আপনি ওই যে আপনার তখন ঠিক মতো কোনো জব কারণ দিয়ে করতে দর্শানো হবে না, ছাড়াই কারণ বিদায় করে দর্শানো দিতে ছাড়া পারবেন। ওই যে 22-24 দিনের মধ্যে আপনি বিদায় করতে পারবেন, এটা এরকম না। এটা আমাদের সিস্টেম আছে, আমাদের কন্ডাক্ট রুলস আছে, আমাদের ডিসিপ্লিন অ্যাপিলসের সিস্টেম আছে। ওই সিস্টেমটা 1975-এর ওটা বাদ দিয়ে ওই সিস্টেমটা কিন্তু আরেক জেনারেল সাহেবের সময় করা হয় 1982-তে, জেনারেল এরশাদ করেছিলেন, এবং ওইটাই আমাদের আইনে আছে। তো এই যে নতুন করে এটা করেছেন, সেটা যদি ওনাদের মাথায় থাকে যে যেখানে কোনো আন্দোলন হবে সেখান থেকে আমরা কিছু লোককে ছাঁটাই করে দিব এবং আন্দোলন বন্ধ হয়ে যাবে, এটা মনে হয় ঠিক হবে সেটি না। নিশ্চয়ই পরিবর্তিত বাংলাদেশে কাম্য হওয়ার কথা না। আমরা আলোচনা শেষ করব। জনাব মাসুম, আপনাকে দিয়ে শেষ করতে চাই, মানে এই সংকটের সমাধান ছাড়া তো নিশ্চয়ই কোনো উপায় নেই, আপনার পরামর্শ কি হবে? আমি একটু ওনার সাথে সাপ্লিমেন্ট করে আসি। ওই যে ধরেন আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্টের এই যে কস্টিংটা বেড়ে যাবে, কস্টিংটা বেড়ে গেলে কিন্তু আলটিমেটলি আমাদের যে গভর্নমেন্ট যেটা চাচ্ছে যে আমাদের ইনফ্লেশন, আপনি জানেন যে অ্যারাউন্ড 9%, সেটাকে 6.5-এর যে টার্গেট, এটা কিন্তু ইম্পসিবল হয়ে যাবে রিচ করাটা। তাহলে সেইটা আমার ইকোনমির স্বার্থে অ্যাটলিস্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা নেগোসিয়েশন করে এটা সমাধান করা উচিত। আর একটা যে আমাদের যে পাবলিক সার্ভিস অর্ডিন্যান্স 2025 যে তারা যে অ্যামেন্ডমেন্টগুলি আনছে, সেইটাতে আমার মনে হয়, যেটা আমি ওনার সাথে একমত হই, যে এতটা মানে শিফট না হয়ে একটা রিজনেবল জায়গায় থেকে ওই অ্যামেন্ডমেন্টগুলি করা উচিত। আর যেটা যৌক্তিক হবে কিনা যে ওরা চাচ্ছে যে আমাদের এখানেই প্রায়োরিটি পাবে প্রথমে, এইভাবে যদি এখানে একটা ব্যালেন্স করা যায় যে যোগ্য প্রতিনিধির থেকে যদি প্রায়োরিটিটা এখানে একটা ব্যালেন্স ড্র করতে হবে তাদেরকে যেভাবে হোক, তাহলে সেইভাবে যদি আলোচনা সাপেক্ষে যদি করা হয়, তাহলে আমার মনে হয় সামগ্রিক সিচুয়েশনটা এখন অ্যাটলিস্ট একটা ওয়ে আউটে আমরা। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, আমরা মানে বিগত সময়ে দেখেছি যে আসলে সরকার তার সিদ্ধান্ত থেকে কোনোভাবেই সরতে চাইতো না, মনে করতো যে এটা আসলে তার মানে নৈতিক পতন হচ্ছে, হয়তো যেমনটা হয়তো জনাব আবু আলম শহীদ খান বললেন। এখনো আমরা ঠিক সেই রকমই একটা মানসিকতা দেখছি, তাহলে আসলে পরিবর্তনটা কোথায়? এটা কিন্তু হওয়া উচিত না, কারণ গভর্নমেন্ট তো আমাদের সকলের জন্য এবং আমাদের সকলের বেটারমেন্টের জন্য, এবং সেখানে লজিক্যাল আপনার ইমোশনের কোনো স্থান নেই এখানে। অলওয়েজই আপনাকে বেসড অন রিসার্চ, এবং যেটা সকলেই কিন্তু কমপ্লেন করেছে যে এই যে আপনার সিদ্ধান্তটা নিলেন পলিসি এবং যে কি বলে ইমপ্লিমেন্টেশনের সেপারেশনটা, এটা আপনি স্টেক হোল্ডারদের সাথে কতটা আলোচনা করে তারপর ডিসাইড করেছেন। একদমই করা হয়নি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হবে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবো অন্য কোনো অতিথি থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।